আজকের এই গভীর আলোচনায় আমরা ইতিহাসের এমন একটা রহস্য নিয়ে কথা বলবো যা শুনলে যে কারো মনে হবে মেধার যোগ্যতা থাকলেই কি সবসময় টিকে থাকা যায়। একদম। বিষয়টা আসলে এতটাও সোজা নয়। অষ্টম শতাব্দীর ইসলামী জ্ঞানভাণ্ডারের অন্যতম বড় এক স্তম্ভ ছিলেন আল-লাইস ইবনে সাদ। 713 থেকে 791 খ্রিস্টাব্দের সেই সময়কাল। তিনি ছিলেন মিশরের এক অসামান্য পণ্ডিত, ফিকহাবিদ এবং একজন অত্যন্ত উঁচু দরের হাদিস বিশারদ। ঠিক তাই। তো আজকের আলোচনার মূল ভিত্তি হলো একটা অত্যন্ত বিশদ এবং সত্যি বলতে চমৎকার একটি একাডেমিক গবেষণাপত্র। এই গবেষণাপত্রটি সাধারণ কোনো জীবনী গ্রন্থের চেয়ে অনেক বেশি কিছু। হ্যাঁ, কারণ এই পত্রে শুধু যে ইমাম লাইসের জীবনী আর তার হারিয়ে যাওয়া আইনি মতবাদ বা ওই যে মাযহাব নিয়ে কথা বলা হয়েছে তা নয়। এখানে সুন্নি, শিয়া, ধর্মনিরপেক্ষ ইতিহাসবিদ, নারীবাদী এবং নাস্তিকদের দৃষ্টিকোণ থেকে করা 100টি অত্যন্ত সমালোচনামূলক বা বলা যায় ট্যাবু প্রশ্ন এবং তার শাস্ত্রীয় ও আধুনিক জবাব বিশ্লেষণ করা হয়েছে। আর আমাদের এই গভীর আলোচনার মূল মিশনটাই কিন্তু সেই ঐতিহাসিক রহস্যের জট খোলা, সমসাময়িক জুড়ে যাকে স্বয়ং ইমাম মালিকের চেয়েও বড় ফিকাবিদ হিসেবে মেনে নেওয়া হয়েছিল, সেই ইমাম লাইস ইবনে সাদের নিজের নামে কেন কোনো মাযহাব বা আইনি ধারা টিকে রইল না। ঠিক এই বিষয়টা। আর একই সাথে আজকের যুগে বসে আমরা যে তথ্যের সত্যতা যাচাই বা ফ্যাক্ট চেকিং নিয়ে এত কথা বলি, সেকালের পণ্ডিতরা কোনো ইন্টারনেট বা প্রযুক্তির সাহায্য ছাড়াই কিভাবে এত নিখুঁতভাবে তথ্য যাচাই করতেন তা বোঝাটাও আমাদের এই আলোচনার একটি খুব বড় উদ্দেশ্য। ঠিক আছে, চলুন বিষয়টা একটু খুলে বলি। শুরুতেই যদি আমরা এই অসামান্য পণ্ডিতের শেকড়ের দিকে তাকাই, তবে দেখতে পাব 713 খ্রিস্টাব্দে মিশরের কালকাসান্দা নামের একটি ছোট্ট গ্রামে তার জন্ম। হ্যাঁ, কালকাসান্দা। তার পারিবারিক শেকড় ছিল পারস্য বা অনেকের মতে কপটিক। তিনি ছিলেন কুরাইশের মাওলা বা মুক্তদাস বংশীয়। এই মাওলা বিষয়টা সেকালে সামাজিক কাঠামোতে বেশ গুরুত্বপূর্ণ ছিল কিন্তু। হ্যাঁ, কারণ এর মানে হলো তিনি তৎকালীন অভিজাত আরব বংশোদ্ভূত ছিলেন না। আর সামাজিক এই অবস্থানটা মাথায় রাখলে তার অর্জন আরও বেশি অবিশ্বাস্য মনে হয়। আরব না হয়েও এবং মদিনা বা কুফার মতো তৎকালীন মূল জ্ঞানচর্চার কেন্দ্রগুলোর বাইরে জন্মেও তিনি কেবল নিজের অসাধারণ মেধা দিয়ে গোটা ইসলামী দুনিয়ার বৌদ্ধিক জগতে এক ছত্র আধিপত্য বিস্তার করেছিলেন। একদম তাই। তৎকালীন আব্বাসীয় শাসনামলে মিশর যখন একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র হয়ে উঠছিল, লায়েস ইবনে সাদ ছিলেন সেই কেন্দ্রের মধ্যমণি। তিনি হিজাজ অর্থাৎ মদিনার ঐতিহ্য, ইরাকের বুদ্ধিবৃত্তিক ধারা এবং মিশরের স্থানীয় রীতিনীতির এক অভূতপূর্ব সমন্বয় ঘটিয়েছিলেন। আর তার জীবনের সবচেয়ে অবাক করা একটি তথ্য হল তার অভাবনীয় সম্পদ। সেকালে তার বার্ষিক আয় ছিল 20,000 দিনার। 20,000 দিনার? হ্যাঁ, আজকের দিনে চিন্তা করলে এটি রীতিমতো চোখ কপালে তোলার মতো এক বিশাল অঙ্কের সম্পদ। আসলেই। কিন্তু মজার ব্যাপারটা হলো, এত বিপুল আয় থাকা সত্ত্বেও তিনি জীবনে কখনো জাকাত দেওয়ার মতো সম্পদ জমিয়ে রাখেননি। বছর ঘোরার আগেই তিনি তার সমস্ত উদ্বৃত্ত সম্পদ ছাত্র, পণ্ডিত এবং গরিবদের মাঝে দান করে দিতেন। একদম। এমনকি মদিনার প্রখ্যাত ইমাম মালিকের সাথে তার আইনি বিষয়ে তীব্র মতদর্শগত পার্থক্য ছিল। তা সত্ত্বেও তিনি ইমাম মালিককে প্রতি বছর 1000 দিনার উপহার হিসেবে পাঠাতেন। অবিশ্বাস্য একটা ব্যাপার। এখানকার সবচেয়ে চমকপ্রদ দিকটি হল, এই বিপুল পরিমাণ সম্পদ লাইসকে তৎকালীন রাজনৈতিক প্রভাব থেকে সম্পূর্ণ মুক্ত রেখেছিল। হ্যাঁ, আধুনিক পরিভাষায় যাকে বলে ফাইন্যান্সিয়াল ইন্ডিপেন্ডেন্স বা অর্থনৈতিক স্বাধীনতা। ঠিক, সেটা তার পুরোপুরি ছিল। আব্বাসীয় খলিফারা তাকে বিচারপতির পদ বা বাগদাদের রাজদরবারের আকর্ষণীয় প্রস্তাব দিয়েছিলেন, কিন্তু তিনি অত্যন্ত বিনয়ের সাথে তা প্রত্যাখ্যান করতে পেরেছিলেন। কারণ রাষ্ট্রের বেতনের উপর নির্ভরশীল না হওয়ায় তার কোনো ফতোয়া বা আইনি মতবাদ কখনো রাজনৈতিক চাপে প্রভাবিত হয়নি। তিনি কোনো শাসকের তোয়াক্কা না করে স্বাধীনভাবে নিজের মত প্রকাশ করতে পেরেছিলেন। আর এই অর্থনৈতিক স্বাধীনতাই তাকে এতটা নির্মোহ হতে সাহায্য করেছিল। তো এবার সেই বড় রহস্যের দিকে নজর দেয়া যাক। ইমাম শাফিঈর একটি বিখ্যাত উক্তি ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা আছে। হ্যাঁ, উক্তিটা বেশ পরিচিত। তিনি বলেছিলেন, লাইস ছিলেন মালিকের চেয়েও বড় ফিকহবিদ, কিন্তু তার ছাত্ররা তাকে হারিয়ে ফেলেছে। অর্থাৎ তার ছাত্ররা তার জ্ঞানকে সেভাবে সংরক্ষণ করেনি। লাইস এবং মালিক ছিলেন সমসাময়িক দুই মহারথী।
তাদের মধ্যে অত্যন্ত সম্মানজনক কিন্তু ঐতিহাসিক কিছু বিতর্ক ছিল, যার লিখিত প্রমাণ আজও সংরক্ষিত আছে। একটি বিখ্যাত চিঠিতে দেখা যায় লাইস অত্যন্ত বিনয়ের সাথে কিন্তু অত্যন্ত দৃঢ় যুক্তির মাধ্যমে ইমাম মালিকের অন্তত ৭০টি আইনি মতের বিরোধিতা করেছিলেন। ৭০টি! সেই বিতর্কের মূল জায়গাটা বুঝতে হলে আমাদের একটু পেছনের দিকে তাকাতে হবে। ইমাম মালিক মূলত মদিনার স্থানীয় প্রথা বা তৎকালীন যে আমল সেটাকে অত্যন্ত গুরুত্ব দিতেন। তার যুক্তিটা বেশ সহজ ছিল। মদিনার মানুষ সরাসরি নবীজির কাছ থেকে প্রাত্যহিক জীবনযাপন শিখেছে, তাই তাদের সম্মিলিত প্রথাই সবচেয়ে বড় প্রমাণ। অন্যদিকে ইমাম লাইস সরাসরি নবীজির প্রামাণ্য হাদিস বা টেক্সটকে যে কোনো স্থানীয় প্রথার ঊর্ধ্বে স্থান দিতেন। তার মতে সুস্পষ্ট হাদিসের প্রমাণ থাকলে মদিনার শত বছরের প্রথাও যদি তার বিপরীত হয় তবে ওই প্রথা নয়, বরং লিখিত বা বর্ণিত হাদিসকেই মেনে নিতে হবে। ঠিক। যদি আমরা বিষয়টিকে বৃহত্তর প্রেক্ষাপটের সাথে মিলিয়ে দেখি তাহলে বুঝতে পারব কেন এত বড় একজন পণ্ডিতের মাযহাব ইতিহাসের পাতা থেকে হারিয়ে গেল। হ্যাঁ, এর পেছনে মেধা বা জ্ঞানের তো কোনো ঘাটতি ছিল না। না, একেবারেই না। এর মূল কারণ ছিল প্রাতিষ্ঠানিক কাঠামোর অভাব। ইমাম মালিকের যেমন মুয়াত্তার মতো একটি অত্যন্ত সুসংগঠিত লিখিত বই ছিল, যা প্রজন্মের পর প্রজন্ম ধরে ছাত্রদের মাধ্যমে চারদিকে ছড়িয়ে পড়েছিল, কিন্তু লাইসের তেমন কোনো একক সর্বজন স্বীকৃত লিখিত বই ছিল না। ঠিক তাই। তার মানে তার জ্ঞান মূলত মৌখিকভাবে এবং বিক্ষিপ্ত নোটের মাধ্যমে ছাত্রদের মাঝে ছড়াতো। আর পরবর্তীতে আব্বাসীয় রাষ্ট্রকাঠামো ও বিচার ব্যবস্থা যখন মালিকি ও শাফেই মাযহাবকে ব্যাপকভাবে পৃষ্ঠপোষকতা প্রদান করতে শুরু করে, তখন প্রাতিষ্ঠানিক কোনো খুঁটি না থাকায় লাইসের অসাধারণ আইনি মতবাদগুলো আস্তে আস্তে অন্যান্য মাযহাবের ভেতরে বিলীন হয়ে যায়। মেধার চেয়ে কাঠামো যে কত বেশি গুরুত্বপূর্ণ এটি তার একটি খুব বড় প্রমাণ। কাঠামো হয়তো ছিল না, কিন্তু তার ব্যক্তিগত জ্ঞান অর্জনের পদ্ধতি ছিল সেকালের সাপেক্ষে অভাবনীয়। তিনি কেবল এক জায়গার তথ্যের ওপর নির্ভর করতেন না। হ্যাঁ, তিনি হিজাজি, সিরীয় এবং মিশরীয় এই ৩ ভিন্ন ভৌগোলিক অঞ্চলের বর্ণনাকারীদের কাছ থেকে তথ্য সংগ্রহ করতেন এবং তাদের চেইন অফ ট্রান্সমিশন বা ইসনাদ মিলিয়ে ক্রস চেক করতেন। আধুনিক সংবাদকতায় আমরা যেমন মাল্টি সোর্স ভেরিফিকেশন করি, এটি ছিল ঠিক তেমনই। এই ফ্যাক্ট চেকিংয়ের একটি দারুণ উদাহরণ আমাদের সোর্স মেটেরিয়ালে দেওয়া আছে। ঘটনাটি মিশরের বিখ্যাত বর্ণনাকারী আবদুল্লাহ ইবনে লাহিয়ার জীবন ঘিরে। ওই অগ্নিকাণ্ডের ঘটনাটা? হ্যাঁ, জীবনের শেষ ভাগে এসে এক মর্মান্তিক অগ্নিকাণ্ডে ইবনে লাহিয়ার ব্যক্তিগত লাইব্রেরি সম্পূর্ণ পুড়ে যায়। এত বিশাল তথ্যভাণ্ডার হারিয়ে যাওয়ার পর তার স্মৃতি দুর্বল হয়ে পড়ে এবং তিনি মৌখিক বর্ণনায় কিছু ভুল করতে শুরু করেন। এর ফলে তৎকালীন অন্যান্য পণ্ডিতরা তার বর্ণিত হাদিসগুলোকে দুর্বল হিসেবে গণ্য করে একেবারে বাতিল করতে শুরু করেন। আর ঠিক ওই জায়গাতেই ইমাম লাইস যে সূক্ষ্ম বুদ্ধিমত্তার পরিচয় দিয়েছিলেন তা আধুনিক যে কোনো ডেটা সায়েন্টিস্টকেও হার মানাবে। তিনি ইবনে লাহিয়ার সমস্ত হাদিস ঢালাওভাবে বাতিল করেননি। যেহেতু লাইস অনেক আগে থেকেই তার ছাত্র ছিলেন, তাই তিনি জানতেন কোন তথ্যগুলো আগুন লাগার আগে যাচাই করা ছিল। অত্যন্ত সতর্কতার সাথে তিনি লাইব্রেরি পড়ার আগের বর্ণনাগুলো এবং পড়ার পরের বর্ণনাগুলোকে আলাদা করেছিলেন। অষ্টম শতাব্দীতে বসে তথ্যের বিশুদ্ধতা যাচাইয়ের এই মানদণ্ড সত্যি বিস্ময়কর, অবিশ্বাস্য। ঠিক এখানেই বিষয়টা সবচেয়ে আকর্ষণীয় হয়ে ওঠে, কারণ আমাদের আজকের সোর্সে যে ১০০টি অত্যন্ত কঠিন এবং ট্যাবু প্রশ্ন নিয়ে আলোচনা করা হয়েছে তা মূলত এই তথ্য যাচাইয়ের মেকানিজম এবং আধুনিক মূল্যবোধের মধ্যকার সংঘর্ষ নিয়েই। হ্যাঁ, আধুনিক যুগের ধর্মনিরপেক্ষ ইতিহাসবিদ, নারীবাদী, শিয়া পণ্ডিত এবং নাস্তিকদের দৃষ্টিকোণ থেকে করা এই প্রশ্নগুলো অত্যন্ত তীক্ষ্ণ। চলুন এই বিতর্কের জায়গাগুলো একটু ঘেঁটে দেখি। যেমন ধর্মনিরপেক্ষ ইতিহাসবিদদের একটি বড় প্রশ্ন হল, ১৫০ বছরের মৌখিক বর্ণনার ওপর কি আদৌ ভরসা করা যায়? অনেকেই হয়তো ভাবতে পারেন এটা কি সেই ছোটবেলার কানে কানে কথা ছড়ানোর খেলা বা হুইসপার গেমের মতো বিকৃত হয়ে যায়নি? হ্যাঁ, একজন একটা কথা বলল, ১০ জনের কান ঘুরে সেটা সম্পূর্ণ অন্য রূপ নিয়ে নিল। ইতিহাসে কি এমনটা ঘটা খুব স্বাভাবিক নয়? ইতিহাসবিদদের দিক থেকে এটি অত্যন্ত যৌক্তিক একটি সন্দেহ, কিন্তু হ্যারাল্ড মোজকিয়ের মতো আধুনিক একাডেমিশিয়ানরা দীর্ঘ গবেষণা করে দেখিয়েছেন যে সেকালের ইসনাদ বা বর্ণনাকারীদের যাচাই পদ্ধতি নিছক কানে কানে কথা ছড়ানোর মতো সরল রৈখিক ছিল না। না, মোটেও না।
এটি ছিল বরং আধুনিক ব্লকচেন প্রযুক্তির মতো একটি অত্যন্ত বিজ্ঞানসম্মত নেটওয়ার্ক। যেখানে একাধিক স্বাধীন চেনের মাধ্যমে একই তথ্য বিভিন্ন ভৌগোলিক অঞ্চল থেকে যাচাই করা হতো। একদম। যদি একটি চেনের কোনো বর্ণনাকারী ভুল করত, তবে অন্যান্য স্বাধীন চেনের সাথে মেলালেই সেই বিকৃতি ধরা পড়ে যেত। তাই একে নিশ্চক হুইসপার গেম বলে উড়িয়ে দেওয়াটা ঐতিহাসিক বাস্তবতার সাথে মেলে না। এরপরই যে বিতর্কটি আসে তা হয়তো শ্রোতাদের সবচেয়ে বেশি ভাবাবে, নারী অধিকার এবং দাসপ্রথা সংক্রান্ত বিতর্ক। প্রশ্ন তোলা হয়, লাইস কি এমন সব হাদিস বর্ণনা করেছেন যা নারীদের প্রতি কঠোর বা তৎকালীন দাসপ্রথাকে সমর্থন করে? আমিনা ওয়াদুদ বা কেসিয়া আলীর মতো আধুনিক নারীবাদী এবং প্রগতিশীল স্কলাররা মনে করেন এই বর্ণনাগুলোতে তৎকালীন পুরুষতান্ত্রিক সমাজের একটি বিশাল প্রভাব থাকতে পারে। তাদের যুক্তি হল, মৌখিক বর্ণনার দীর্ঘ প্রক্রিয়ায় পুরুষ বর্ণনাকারীদের অবচেতন পক্ষপাতিত্ব তথ্যের ভেতরে মিশে যাওয়াটা অস্বাভাবিক কিছু নয়। এই সমালোচনার বিপরীতে ধ্রুপদী স্কলারদের যুক্তিটাও সমানভাবে বিবেচনা করতে হবে। তারা বলেন, পুরো চিত্রটা দেখতে হবে আধুনিক চশমা খুলে। ঠিক, ইমাম লাইস এমন অনেক হাদিসও অত্যন্ত গুরুত্বের সাথে সংরক্ষণ করেছেন যা নারীদের মোহরানার অধিকার, ডিভোর্স বা খুলার অধিকার নিশ্চিত করে। এই খোলা বিষয়টা একটু পরিষ্কার করা দরকার। এটি হলো একজন নারীর নিজের পক্ষ থেকে বিবাহ বিচ্ছেদের উদ্যোগ নেওয়ার অধিকার। আর সপ্তম অষ্টম শতাব্দীর প্রেক্ষাপটে চিন্তা করলে একজন নারীর আইনিভাবে বিবাহ বিচ্ছেদ চাইতে পারা এবং দাসদের সুরক্ষার অধিকারগুলো ছিল অত্যন্ত যুগান্তকারী। সমাজ ও সময়কাল বাদ দিয়ে কেবল আধুনিক যুগের মানদণ্ড দিয়ে অতীতের বিচার করলে মূল সত্যের অনেক কিছুই আড়ালে থেকে যায়। আরেকটি বড় বিতর্কের জায়গা হলো রাজনৈতিক দৃষ্টিকোণ, বিশেষ করে শিয়া স্কলারদের তরফ থেকে তোলা প্রশ্ন। তাদের একটি গুরুত্বপূর্ণ জিজ্ঞাসা হল, ইমাম লাইস কি আবু হুরায়রার মতো নির্দিষ্ট কিছু সাহাবীর বর্ণনার উপর অতিরিক্ত নির্ভরশীল ছিলেন, যার ফলে আহলে বেতের অর্থাৎ নবীর পরিবারের নিজস্ব বর্ণনাগুলোকে কি উদ্দেশ্যপ্রণোদিতভাবে পাশ কাটিয়ে যাওয়া হয়েছে? সুন্নি দৃষ্টিকোণ থেকে এই প্রশ্নের একটি স্পষ্ট জবাব রয়েছে। তাদের মতে এখানে কোনো রাজনৈতিক বিদ্বেষ বা পক্ষপাতিত্বের সুযোগ ছিল না। কারণ সুন্নি মেকানিজমে তথ্যের সত্যতা যাচাইয়ের একমাত্র মাপকাঠি ছিল বর্ণনাকারীর ব্যক্তিগত সততা, স্মৃতিশক্তি এবং নির্ভুলতা। ইমাম লাইস যে কোনো সৎ ও নির্ভুল বর্ণনাকারীর তথ্যই গ্রহণ করতেন, তা তিনি যে গোষ্ঠীরই হন না কেন। আহলে বাইতকে ছোট করার কোনো উদ্দেশ্য সেখানে ছিল না, বরং যার কাছ থেকে নির্ভরযোগ্য ও যাচাইকৃত তথ্য পাওয়া গেছে তাকেই গ্রহণ করা হয়েছে। এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্নের জন্ম দেয়। আধুনিক যুগের মানবাধিকার, নৈতিকতা বা রাজনৈতিক মতাদর্শের চশমা দিয়ে অতীতের সমাজকে বিচার করা এবং হাজার বছর আগের পণ্ডিতদের তথ্য সংরক্ষণের সেই বিশাল মেকানিজমকে বোঝা, এই দুটির মধ্যে একটি ভারসাম্য থাকা প্রয়োজন। শ্রোতাদের জন্য এটি ভাবার বিষয় যে আমরা অতীতকে ঠিক কোন মাপকাঠিতে বিচার করব। কাউকে ঢালাওভাবে সঠিক বা ভুল বলার চেয়ে এই ভিন্ন ভিন্ন দৃষ্টিভঙ্গিগুলো আমাদের সামনে ইতিহাসকে আরও গভীরভাবে বিশ্লেষণ করার সুযোগ করে দেয়। প্রতিটি প্রশ্নই আমাদের বাধ্য করে অতীতের ওই মানুষগুলোর কাজের পরিধিকে নতুন করে মূল্যায়ন করতে। একদম। তাহলে এই সব কিছুর মানে কি দাঁড়ালো? আজকের এই দীর্ঘ আলোচনা থেকে আমাদের নেওয়ার মতো সামগ্রিক শিক্ষা কি? শিক্ষাটা বেশ গভীর। ইমাম লাইস ইবনে সাদ, যিনি এত বিশাল সম্পদের অধিকারী হয়েও সাধারণ জীবনযাপন করেছেন, যিনি তৎকালীন শাসকদের তোয়াক্কা করেননি, তার নিজের নামে প্রতিষ্ঠিত আইনি মাযহাব হয়তো প্রাতিষ্ঠানিক কাঠামোর অভাবে ইতিহাসের পাতা থেকে হারিয়ে গেছে। কিন্তু তার মেধা আর সততা কখনো পুরোপুরি হারিয়ে যায়নি। তার ক্রস চেক করা অসংখ্য হাদিস আজও বুখারি, মুসলিম সহ সুন্নিদের প্রধান ৬টি হাদিস গ্রন্থে সগৌরবে টিকে আছে। মেধা আর সততা কোনো না কোনোভাবে জ্ঞানের মূল স্রোতে ঠিকই মিশে গায়। আর এর পাশাপাশি একটি অত্যন্ত বাস্তববাদী শিক্ষাও লুকিয়ে আছে। ইতিহাস কেবল মেধাবীদেরই মনে রাখে না। ইতিহাস মূলত তাদের মনে রাখে যারা জ্ঞানকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে পারে এবং তাকে একটি কাঠামোর মধ্যে সঠিকভাবে সংরক্ষণ করতে পারে। জীবনে যে কোনো বড় উদ্যোগ, চিন্তা বা আইডিয়াকে ভবিষ্যতের জন্য বাঁচিয়ে রাখতে হলে সঠিক ডকুমেন্টেশনের কোনো বিকল্প নেই। যোগ্য ছাত্র এবং প্রাতিষ্ঠানিক সমর্থন ছাড়া সবচেয়ে বড় প্রতিভাও একসময় বিস্মৃতির অতলে হারিয়ে যেতে পারে। যে কোনো অসাধারণ চিন্তাকে বাঁচিয়ে রাখতে শুধু মেধা নয়, একটি শক্ত ভিত্তি বা কাঠামোর প্রয়োজন। এটি হয়তো ইতিহাসের সবচেয়ে বড় রূঢ় সত্যগুলোর একটি। আলোচনার একেবারে শেষে এসে একটি বিষয়ে শ্রোতাদের নিজেদের মতো করে ভাবার জন্য উন্মুক্ত রাখতে চাই।
ইমাম লাইসের মতো এত বিশাল এক জ্ঞান ভাণ্ডার, যিনি সেকালের অন্যতম শ্রেষ্ঠ পণ্ডিত ছিলেন, তার কাজগুলো যদি শুধুমাত্র প্রাতিষ্ঠানিক সমর্থন এবং লিখিত দলিলের অভাবে একটি পর্যায়ে গিয়ে হারিয়ে যেতে পারে। তবে একটু ভেবে দেখার বিষয়। আমাদের এই আধুনিক ডিজিটাল যুগে ক্লাউড সার্ভার বা হার্ড ড্রাইভে ছড়িয়ে ছিটিয়ে থাকা কত অসাধারণ বুদ্ধিবৃত্তিক আন্দোলন, সংস্কৃতি বা মানুষের অমূল্য কীর্তি আজ থেকে ঠিক 1 শতাব্দী পর সম্পূর্ণ নিশ্চিহ্ন হয়ে যাবে। শুধুমাত্র সঠিক প্রাতিষ্ঠানিক আর্কাইভিংয়ের অভাবে আমরা কি আমাদের ডিজিটাল স্মৃতিগুলোকে চিরতরে হারাতে বসেছি? প্রযুক্তিগত এত উন্নতির পরও আমরা কি সত্যি জ্ঞান সংরক্ষণের দিক থেকে ইমাম লাইসের 8ম শতাব্দীর চেয়ে খুব বেশি নিরাপদ অবস্থায় আছি? এটি এমন একটি প্রশ্ন যার উত্তর হয়তো সময় বলে দেবে।